রাস্তা থেকে অসহায় মানুষদের তুলে এনে চিকিৎসা করে তারপর কিডনি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা এসেছি আজকে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার যেই বৃদ্ধাশ্রমটি রয়েছে, সেই বৃদ্ধাশ্রমে এসে আমরা এখানকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন বৃদ্ধা কিন্তু এখানে অসুস্থ অবস্থায় পড়ে আছেন এবং তাদের চিকিৎসাও চলছে। আমরা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানবার চেষ্টা করব এই মুহূর্তে কতজন এখানে সেবা নিচ্ছেন এবং সে সাথে তাদের সুস্থ করার পর তাদের প্রক্রিয়াটা কি থাকবে, পাশাপাশি তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগটুকু তারা কিভাবে খণ্ডন করবেন। আমরা যেই রুমটিতে এই মুহূর্তে আমরা যে রুমটিতে অবস্থান করছি এখানে 4 জনকে আমরা দেখতে পেয়েছি এবং পাশেই যে রুমটি সেই রুমটিতে আমরা আরও বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে অসুস্থ যারা রয়েছেন বিভিন্ন তথ্যের ভিত্তিতে কিন্তু তারা তাদেরকে সংগ্রহ করে এসে এখানে তাদের সেবা দিয়ে থাকেন। দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা এমন তথ্যটি পেয়ে আসছি এবং গতকাল যে অভিযোগটি এসেছে সেই অভিযোগের ব্যাপারে আমরা যিনি এখানকার পরিচালক রয়েছেন তার সাথে আমরা কথা বলতে চাই এবং জানতে চাই আসলে এই অভিযোগ তিনি খণ্ডাবেন কিভাবে। আপনার বিরুদ্ধে প্রথমে আমরা যে অভিযোগটা নিয়ে শুনেছি সেটা হচ্ছে আপনি অসুস্থ মানুষকে তুলে এনে সুস্থ করেন, তারপর তাদের কিডনি বিক্রি করে দেন। অভিযোগটি সত্য কিনা? এই অভিযোগটা আমি বলবো যে পুরোপুরি ভিত্তিহীন গুজব এবং এটা একটা বানোয়াট এই সংবাদ। এবং আপনাদেরকে অনুরোধ করব, পুরো আপনাদের যারা সাংবাদিক মাধ্যম আছেন এবং বাংলাদেশের প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায় থেকে নিম্ন সকলকে অনুরোধ করব যে আপনারা কোনো জায়গা থেকে একটা এলিগেশন বের করে এনে আমাকে দেখান যে আমি কি অঙ্গ বা কিডনি বিক্রি করছি। একটা অঙ্গ বা কিডনি বিক্রি করার এমন প্রোডাক্ট না যে কেটে ব্যাগে করে দোকানে যেয়ে বিক্রি করে আসবো, বাজারে ভাগা দিয়ে বিক্রি করে আসবো। অঙ্গ কিডনি এগুলি বিক্রি করতে হলে আপনাকে হসপিটাল ফ্যাসিলিটি থাকতে হবে, একজনের সঙ্গে আরেকজনের অঙ্গ ম্যাচ করতে হবে এবং আরও প্রকৃতির বিষয় থাকে। একটি কথাও আছে, আপনার নিজস্ব বেশ কয়েকজনের টিম আছে যারা মূলত এই কাজগুলোর সাথে জড়িত রয়েছে এবং এখানে যারা ভর্তি রয়েছে তারা অসুস্থ হলে হসপিটালে না পাঠিয়ে আপনি নিজস্ব টিম দ্বারা ট্রিটমেন্ট করেন। হ্যাঁ, আমরা ট্রিটমেন্ট করি না, আমরা পরিচর্যা করি। পরিচর্যা এবং অসুস্থ হলে পরিচর্যা করি আমরা ট্রিটমেন্ট দিই না, কারণ এই অজ্ঞাত মানুষগুলোকে কোনো হসপিটালে ভর্তি নেয় না। এবং আমরা যে মানুষগুলোকে রাস্তা থেকে তুলে আনি তাদের রাস্তায় থাকতেই প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা পচে যায়, হাত পা খসে পড়ে যায়, মাথার একটা অংশ থাকে না, কান থাকে না, নাক থাকে না, গলা থাকে না, চোখ নাক কান দিয়ে পোকা বের হয়, এই মানুষগুলোকে আনি। আমরা মূলত রাস্তায় পড়ে থেকে এমন মানুষ আনি যাদের ভিক্ষা করার ক্ষমতাটুকু নাই বা যাদের কাছে মানুষ যাইতে সহ্য করতে পারবে না, পচন থাকে, দুর্গন্ধ থাকে, মানুষ যাদের দেখলে 100 হাত দূর থেকে চলাফেরা করে, তাদের পরিচর্যা করি, তাদের তুলে আনি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাদের শরীরে যে ঘা পচন থাকে ড্রেসিং করতে থাকি, সুস্থ হয়। গতকাল আমরা একজন ইমামের সাক্ষাৎকার দেখেছি, তিনি বলেছেন যে আসলে তিনি মরদেহ গোসল করতে গিয়ে দেখেছেন যে আসলে অপারেশনের মতো একটি চিহ্ন, উনি অপারেশনের চিহ্ন দেখেছেন। এটা কি আপনি একমত কিনা? না, এটা একমত না। আপনাকে আমি ছবি দেখাচ্ছি, আমাদের কাছে তো ডকুমেন্ট আছে। উনি যে ইমামকে দেখানো হয়েছে উনি আমাদের মিরপুরে, মানে আমাদের কল্যাণপুরে কোনো ইমাম না। কল্যাণপুরে যেহেতু ইমাম না, উনি কি করে আমার সম্বন্ধে জানবে? এবং ওনাকে এটা একটা বানোয়াট। আমাদের যে 2টা মসজিদে আমাদের এই মরা গোসল নিয়ে কথা হচ্ছে বা আমাকে যে গোসল করাই দিত যে আঙ্কেল, আমরা মসজিদে গোসল করানো বন্ধ করছি। কারণটা হলো কি, মসজিদে গেলেও নিয়ে যাওয়ার পরেও ওইখানেও আমাদের কাপড় দিতে হবে, দেন 1000-1500 টাকা দিতে হবে। মহিলা গোসল করলে 1500 আর পুরুষ গোসল করলে 1000। তো সে তো আমার রুমের মধ্যে এনে যদি গোসল করে তাহলে অপরাধটা কোথায়? এটা তাড়াহুড়ো হয় এবং দেখা যায় মসজিদে নিয়ে গেলে গোসলের যে করায় খাদেম, ওনাকে খুঁজে পাওয়া যায় না, উনি থাকে ব্যস্ত, আসবো। এটা অনেক বড় সময়ের ব্যাপার, যার জন্য আমরা নিজেরা করতে শুরু করছি। আরেকটা তথ্য পেলাম, সেটা হচ্ছে যে আসলে আপনি এই পর্যন্ত যে কয়জনের মরদেহ দাফনের তথ্য দিয়েছেন এবং বিভিন্ন যে কবরস্থানগুলো থেকে তথ্য নিয়ে সেই সংখ্যার সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি আসলে কতজনের মরদেহ দাফন করেছেন? আমি আপনাকে বলি, এই মরদেহ নিয়ে আমি হাইকোর্ট পর্যন্ত পিটিশন ডালছি যে বৈধভাবে আমাকে কবর দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক, কিন্তু কেউ রাজি হয়নি। পিটিশনের আপিলের ব্যবস্থা হয়েছে, আপিলে আমার পক্ষে রায় হয়েছে এবং আপনাকে ডকুমেন্ট দেখাবো। আমি কতবার বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠাইছি যে আমার কবরস্থানের সমাধান করে দেবো। এমনকি আমি আমার প্রত্যেকটা বাবা মার মুখে, মানে বুকের ভিতরে এই পিন করে যে আমাদের কবরস্থ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে আমি নিউজও করাইছি, কিন্তু কেউ আগায় আসে না। আমরা যে কবরটা দেই সেটা ঘুষ দিয়ে গোপনে কোনো রসিদ ছাড়াই বেশিরভাগ কবর দেই এবং আমার কাছে যে কটা বৈধ কাজ আছে এবং এই কবরটা দেওয়া। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে কবরগুলো দিয়েছেন সেই কবরের সঠিক তথ্যগুলো আপনার কাছে নাই? তাহলে মরদেহগুলো কোথায় যায়? মরদেহ কবরস্থানে যায়। আমার কাছে কিছু তো রসিদ আছে, আমার কাছে 100, 150, 200, 500 রসিদ তো আছে, সেই রসিদগুলো আপনাদের দিচ্ছি।
আপনারা সেই রসিদগুলো দিয়ে কিন্তু কতজনের মরদেহ দাফন করেছেন? আমাদের প্রায় মানে আমার এখানে মারা গেছে 900-র কাছাকাছি। 900 মানুষের মরদেহ দাফনের এর মধ্যে আমাদের গত 10 বছর ধরে কিছু শুভাকাঙ্ক্ষীদের লাশ তাদের পরিবার স্বজন বা যারা তাদের পৌঁছে দিয়ে গেছিল তারা নিয়ে গেছে। এবং এটা সংখ্যা তো আপনার এক্স্যাক্টলি তথ্য তো আছে। 600 মানুষ আমরা নিজের হাতে দাপন কাপন করছি। কোথায় দাফন করেছেন সেই মরদেহগুলো কোথায়, সেই তথ্য কি আপনার কাছে আছে? তথ্য আছে, আমাদের 3টে সরকারি কবরস্থানগুলোতে আছে। এখন আপনি যদি কবরস্থানগুলোতে যে আমাদের নামে তথ্য চান, চাইল্ড লাইন কয়টা কবর দিচ্ছে সেটা তথ্য আপনি পাবেন না। কারণ পাবেন না, তাদের আমরা ঘুষ দিয়ে গোপনে দাপন কাপন করেছি, এটা ওপেন বলতেছি আমি। আপনি দাপন করতে ঘুষ কেন দিলেন? ঘুষ দিতে হয়, মানে আমি মরা নিয়ে কতক্ষণ বসে থাকবো? আমি কোন কবরস্থানে ছুটবো? অভিযোগ তো আপনি এই সুযোগটাই নিচ্ছেন। আপনি এই সুযোগটা নিয়ে, যেহেতু আপনি মরদেহের ব্যাপারে তথ্য আসছে, সেই সুযোগটা নিয়ে আপনি মরদেহ দাফন না করে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করছেন এবং বিক্রি করছি ভাই, কোথায় বিক্রি করছি? মানে এমন অভিযোগ আছে আপনার? অভিযোগ করলে তো হবে না, প্রমাণ দেখান, প্রমাণ দেখান। আপনারা অভিযোগ করলেই হবে, আপনি প্রমাণ দেখাবেন না আমারে? আপনারা তো একটা সঠিক হিসাব দিতে হবে যে এই পর্যন্ত আমার এখানে কয়জন। বললাম যে 600 মানুষ আমি দাপন কাপন করছি। মুখে বললে হবে না, আমার রেজিস্টার আছে না, আমার কাছে তো ডকুমেন্ট আছে, কিছু তো আছে কম। এখন আপনার এখানে 900 জন মানুষ মারা গেছে, আপনি 900 জনের কিছু রাখলেন, বাকিদের লাশগুলো কোথায় গেল? এটা তো কবরস্থানে আছে ভাই, কবরে আছে, কাগজপত্র কবরস্থানে। কবরস্থানে সব কাগজপত্র নাই, দেয় নাই, আমি কোত্থেকে পাবো? আমি কি ছাপাবো? হ্যাঁ, কবরস্থানে আপনাকে গোপনে 14,000 টাকা দিলে আপনি দিয়ে চলে যাচ্ছি কবর দিয়ে, কারণ আমি জানি এই অজ্ঞাত মানুষগুলোর কোনোদিন কেউ খুঁজতে আসবে না। সেটা কি আমার অন্যায়? আপনি তো চাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে ইসলামের বলেন নিতে, কোনোদিন নিছে না। এটা হলো আর একটা, আপনারা খালি মুখেই বলেন যে অমুক সমস্যা তমুক সমস্যা, আসলে বাস্তবতা এসে দেখেন কত কঠিন। আঞ্জুমান মফিদুল ইসলাম আপনাদের আশ্রয় কেন্দ্রে মরার মাটি দেবে? যে টাকা খরচ করেন আসলে অন্যদের পেছনে নিজের জন্য বেশি টাকা খরচ করছেন, এটা এই কথাটাও ভিত্তিহীন। আপনার কি আমার পোশাক ড্রেস বা আমার কখনো কি দেখছেন ওই অবস্থাতে চলতে, বা বাংলাদেশে কোনো মানুষ দেখছে? বিষয়টা হয়েছে, এখন আমি বলি আমার একটা মিল্টন হোম কেয়ার প্রাইভেট যদি আমি ব্যবহার করিও থাকি, দামি গাড়ি যদি আমার থেকেও থাকে, নাই তারপরে যদি থেকে থাকে, সেটা আমার অপরাধ কথা। আমি ব্যক্তিগতভাবে 6 লাখ টাকা নিজের ইনকাম করি। আমার মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি আছে, এবং আমার মিল্টন হোম এন্টারপ্রাইজ নামে মেডিকেল সরঞ্জামের আছে, যেটা আয় মাসে 6 লাখ টাকা। এবং আমার ফেসবুকের কথা বললাম, তো সেইখানে যদি আমি একটা লোন করে গাড়ি কিনি, বা আমার অ্যাম্বুলেন্স আছে, পিক আপ আছে, আমারও গাড়ি আছে, সেটা হলো আমাদের যেহেতু এই রিসেন্ট কিনছি, গত 3-4 দিন আগে কেনা হয়েছে। এটা আমার যে বিভিন্ন বড় বড় ডাক্তার যদি নেওয়া লাগে বা কোনো আমার দ্রুত যাওয়া আসার জন্য আমরা একটা প্রাইভেট কার নিয়েছি সাদা। এটা হলো লোনে, তাও লোনে প্রুফ দেখাইতে পারবো, কোনো অসুবিধা নাই। লোন করছি, আমার মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেডের সাথে করে কোম্পানির গাড়ি হিসাবে ক্রয় করা হয়েছে। এখন যদি আমি ভালো লাইফ লং করিও আমার নিজের ইনকাম দিয়ে, যেহেতু একটা সময় ছিল 2014 থেকে 2018 সাল পর্যন্ত আমি গোপনে চালাইছি, আমি তখন ঋণ দেনাও ছিলাম। এই মানুষগুলো আমরা জানি, কিন্তু আমার কথা হচ্ছে যে আসলে তাহলে কি এটা আপনার কৌশল ছিল যে আপনি মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে কিছু মানুষকে সেবা দিয়ে নিজের জীবনের উন্নতি করবেন? এটা কি আপনার কৌশল ছিল? আমার সব অপরাধ। একটা কাজ করেন, আপনাদের সকলকে একটা কথা বলি, না আমার কথা আপনারা সবাইকে অনুরোধ করি, আপনারা কেউ আইসা এই মানুষগুলোকে 1 মাস পরিচর্যা করান, পারলে করেন, এবং যে অবস্থা আছে যে পরিমাণে আছে সেইটাই করে দেখান। বর্তমানে আপনার এখানে কতজন চিকিৎসা নিচ্ছে? 256 জন মানুষ আছে বর্তমানে। বৃদ্ধ বিদ্যা এখানে কতজন আছে? এখানে আছে কত 22 কত আছে 20 জন। বাকিরা এখানে আছে 20 জন। হ্যাঁ, এমার্জেন্সি। বাকিরা কোথায় আছে? সাভারে আশ্রয় কেন্দ্রে আছে। হ্যাঁ, আরেকটা বিষয় আপনি যেমনটি বললেন যে আসলে যে আপনার বিরুদ্ধে যতগুলো অভিযোগ সবগুলো ভিত্তিহীন, সবগুলো মিথ্যা ভিত্তিহীন, এবং সকলকে অনুরোধ করব, চ্যালেঞ্জ করে বলতেছি, পারলে প্রমাণ করে দেখান। আপনার মাধ্যমে এটি নিউজ সহ পুরো বাংলাদেশ সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ করতে চাই, এবং প্রশাসনকে অনুরোধ করতে চাই, পারলে আমার নামে যে কটা এলিগেশন আনছেন, অর্থনৈতিক, অঙ্গ ট্রান্সফার, এগুলো তো বেশি, এগুলি প্রমাণ করে দেখান। শুধু আপনারা যেটা করতে পারবেন সেটা হলো যে আমার কাছে মৃত্যুর যে কোথায় কোথায় কবর দিচ্ছে ওইটার একটা পাবেন, কিন্তু ওইটা সত্যিকার অর্থে আমরা স্থাপন কবর করছি। আপনারা আমরা জ্বলি, এত মানুষ আনছি, আমরা প্রতিদিন 3 জন 4 জন 5 জন করে মানুষকে আশ্রয় দিচ্ছি। পরিবার ফেরত নেওয়ার পরও তো একটা মা বাবা, আপনারা দেখেন করোনার সময় কতগুলি মানুষ তুলছি আমি, আপনারা শুধু আমার আজকে ধরে ফেলছেন, এত কিছু বলছেন, কিন্তু আমি যে দীর্ঘ 10টা বছর ধরে কত মানুষকে আশ্রয় দিচ্ছি, সেই সিম্পেথিটা আমি পেতে পারি না। সিম্পেথির জায়গাটা একটা, আরেকটা হচ্ছে মানুষের আবেগকে পুঁজি করে আপনি নিজে আবেগকে পুঁজি করে আপনি সম্পদশালী হবেন, আবেগকে পুঁজি করে আপনি দামি গাড়িতে। আপনাদেরকে বলি, আপনাদের সাংবাদিক সহ পুরো প্রশাসনকে বলি, চ্যালেঞ্জ, যে আমার বাংলাদেশের ঢাকা শহরে একটা ফ্ল্যাট দেখান, নিজের নামে একটা গাড়ি দেখান, কারো নামেই নেই।
কারণ বলছেন নিজের নামে নাই, তাহলে আপনার সম্পদগুলো আপনি কার নামে করছেন? কারণ আমিই করি নাই, করেন নামে করি নাই। আমার টাকা আছে, চাইল্ড লাইন ওয়েলফেয়ার অ্যাকাউন্ট আছে, থাকতেই পারে আমার অ্যাকাউন্টে, চাইল্ড লাইন ওয়েলফেয়ার অসহায় মানুষের অ্যাকাউন্টে কোটি 100 কোটি না, মানে 1 কোটি না 100 কোটি থাকবে, তাতে আপনার আমার কি? ওনাদের প্রয়োজনে এখানে কোনো দায়বদ্ধতা থাকবে না? আপনি বললেন যে 1 কোটি না 100 কোটি টাকা থাকতে পারে আপনার প্রতিষ্ঠা অসহায় মানুষের জন্য। সে অসহায় মানুষের জন্য অ্যাকাউন্টে কেন থাকবে? তাদের জন্য খরচ কেন করা হবে না? খরচ করা হইতেছে তো, খরচ করা হয়েছে না। আমরা জমি কিনছি, আরো জমি কিনবো, আমরা বড় বাড়ি করছি, আরো করবো, মসজিদ করবো, করতেছি না। শেষ আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে হঠাৎ করে আপনার পেছনে এই নিউজ করার কি কারণ বলে আপনার মনে হয়? আমার যেটা মনে হইতেছে, আমাদের সাভারে যে জমিটা কিনছি, সেই জমির মাঝখান দিয়ে, আমার জমির মধ্যে দিয়ে 12 ফিট রাস্তা নেওয়ার জন্য একটা দল পায়তারা করতেছে। ওইখানে ছিল না, রাস্তা ছিল না। রাস্তাটা আমরা বিভিন্ন আমার যে স্যার ম্যাডামরা আছে তাদের হাতে পায়ে ধরে ওই পর্যন্ত রাস্তাটা নিচে, আমার জমি পর্যন্ত। ওরা চাচ্ছে ওই রাস্তাটাই আমার জমির উপর দিয়ে ভিতরের দিকে নিয়ে যাবে। নেওয়ার কারণে আমি না দিতে চাওয়ায়, কারণ ওইখানে নকশা আছে 6 ফিট এবং আমি ছাড়ছিও 6 ফিট। ওরা চাচ্ছে ওইটাকে 12 ফিট করে পিছনের জমির। যতটা আমি পেয়েছি, আপনি অভিযোগ করছেন যে আসলে জায়গার সমস্যার কারণেই মূলত আপনার পেছনে কেউ লেগেছে, কিন্তু একটা মানুষের পেছনে অহেতুক জায়গার কারণ পেছনে লেগে এত বড় নিউজ হওয়ার কি কথা বলে আপনার মনে হয়? কেন হবে না? এইটা আমি বর্তমানে বর্তমান সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে ফেস ভ্যালুওয়ালা লোক। সহজ কথা, যদি নাম ধরে বলেন, সবার চেয়ে বেশি প্রথম আলো র্যাঙ্কিংয়ে দেখেন, ফেসবুক র্যাঙ্কিংয়ে প্রথম আলোর পর আমার র্যাঙ্কিং, প্রথম আলোর পরে আমি। এটাকে কি আপনি পুঁজি করে কাজ করছেন? হ্যাঁ, পুঁজি করবো না কেন? সবাই সেলিব্রিটি হলে আমি সেলিব্রিটি হলে দোষ কি? অবশ্যই কাজ করতেছি সেটা পুঁজি করে। আমি ভালো কাজ করতেছি, ভালো কাজ করে এইখানে আসছি। এবং দেন হলো মানুষ আমার ফেসবুকে আপনার এই যে নিউজগুলো হইতেছে, সবাই ভিউ পাচ্ছে, সবাই আমাকে ব্যবহার করতেছে। একটা নেগেটিভ, সত্য নাই, মিথ্যা ভিত্তিহীন একটা নিউজ করে সবাই ভিউ নিচ্ছে। আপনার কি কোনো অপারেশন থিয়েটার নাই? আপনি খুঁজে দেখেন, আপনাদের দায়িত্ব দিলাম, প্রশাসনকে খুঁজতে। এক রাতে তো ইচ্ছা করলে আপনি সেটা সরাই ফেলতে পারেন। কোথায় সরাবো? অপারেশন থিয়েটার কি এতই ছোট সরঞ্জাম যে কোনো জায়গায় সরানো যায়? একটা অপারেশন থিয়েটার যদি তৈরি করতে হয়, অন্তত 20 থেকে 25 লাখ টাকার লাগবে, মেশিনপত্র লাগবে, সরঞ্জাম লাগবে, লাইট লাগবে, সেগুলি কোথায়? তাহলে আপনি কোথায় নিয়ে এই রোগীগুলোকে অপারেশন করান? কোথাও যায় অপারেশন করাই না আমরা নিজেরা আমাদের যার একদম যখন রোগী অসুস্থ মুমূর্ষু হয়ে যায় তখন কি করেন? আমরা শুধু শুনুন একটা কথা, আপনি বলছেন একদম মুমূর্ষু হয়ে গেলে, অসহায় হয়ে গেলে কোথায় নেন না, তাহলে সে সুস্থ হয় কিভাবে? এইখানেই বেডেই সুস্থ হয়, কিভাবে? এখানেই রাখি। আমরা জানি একটা লোক অসুস্থ হইলে অনেক ক্রিটিক্যাল অসুস্থ হইতে পারে, তাকে অনেক বড় বড় ধরনের চিকিৎসা করাতে হতে পারে, বিভিন্ন হসপিটাল চিকিৎসা করাই না আমরা, কাউকে বড় চিকিৎসা করাই না। তাহলে কি এখানে এভাবেই মারা যায়? এভাবেই মারা যায়। একটা মানুষ রাস্তায় মরে যাওয়া আর আপনার এখানে এভাবে চিকিৎসা ছাড়া মরে যাওয়া, কি পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে, পুরোটাই পার্থক্য আছে। রাস্তায় সে কুকুরে বিড়ালে খাইতো, পচে মরে যেত, সেখানে ধুকে মরতো। এইখানে অন্তত পানিটা পাচ্ছে, ফার্স্ট এড ট্রিটমেন্টটা পাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে মরেছে। মারা যাওয়ার পরে সে দাপন কাপনটা পরিষ্কার সাথে পাচ্ছে এবং ধর্মীয় অনুসারে পাচ্ছে। অবশ্যই পার্থক্য আছে, পার্থক্য থাকবে না কেন? আর অপারেশনের দাগগুলো? আমার তো প্রত্যেকটা রোগীর অপারেশনের দাগ আছে, আপনি এখানে চিকিৎসা করেন না, কোনো হসপিটালে পাঠান না? এক মিনিট, আপনি কোনো চিকিৎসা করেন না, কোনো হসপিটালে পাঠান না, আপনার এখানে অপারেশন থিয়েটার নাই, তাহলে অপারেশনের দাগ শরীরে আসবে কিভাবে? আসবে না কেন? এরা তো রাস্তা থেকে যখন তুলে আনি, তাদের শরীরে ঘা থাকে, পোকা থাকে, পচন থাকে, সেগুলো ড্রেসিং করতে করতে দাগ হবে না? ড্রেসিং এর দাগ আর অপারেশনের দাগ কি এক? অপারেশনের দাগ আপনি দেখছেন না, তাহলে আপনি বললেন কেন ওটা অপারেশনের দাগ? তাহলে যে বলছে সে কি ভুল বলছে? মিথ্যা বলছে। ভিত্তিহীন, হ্যাঁ, ভিত্তিহীন। এবং আমি সকলকে অনুরোধ করব যে আপনারা যাচাই বাছাই করে দেখুন। ধন্যবাদ আপনাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা সমালোচনার ঝড় বইছে, সেই বিষয় নিয়েই কিন্তু আমরা কথা বলবার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি আসলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগের যুক্তি তিনি খণ্ডিয়েছেন, এবং আমরা বাকি তথ্যগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।